পরীক্ষার হলে বসে আছে অধরা। পিরিয়ডের ব্যথায় ওর অবস্থা নাজেহাল। অধরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আজকে ওদের সেমিস্টার ফাইনাল। পাশে বসে ওর বান্ধবী ঈশানী একের পর এক কথা বলে যাচ্ছে, কিন্তু এসবে মন নেই অধরার। কিছু না বলে বান্ধবী খেপে যাবে, তাই মাঝে মধ্যে হ্যাঁ হু এসব করছে। এবার ব্যথা সহ্য করতে না পেরে বলেই ফেলল, ঈশানী একটু চুপ থাক না, আমি আর পারছি না ব্যথা সহ্য করতে। এর মধ্যে আবার তুই শুরু করেছিস এসব। প্লিজ এখন যা এখান থেকে, পরীক্ষার সময় হয়ে আসছে। তোর কি খুব বেশি পেন হচ্ছে? পারবি তো পরীক্ষা দিতে? চল প্রিন্সিপালের কাছে, স্যারকে বুঝিয়ে বলে ঠিক বুঝতে পারবেন। না ঠিক আছি, আমি পারবো পরীক্ষা দিতে। তখনই বেল বাজলো। বেল বাজার সাথে সাথে দুজন স্যার এবং কিছু দপ্তরি ক্লাসে প্রবেশ করলো। যথাসময়ে পরীক্ষা শেষ হলো। ঈশানী আমি এখানে ওয়েট করছি, তুই একটা রিক্সা দেখ। ওকে। অধরা হুশাস করে হাঁটছে। সামনে দিয়ে একটা গাড়ি আসছে। অধরা সেটা খেয়াল করেনি। হুট করে গাড়ির সামনে চলে যাওয়াই গাড়ির ভেতর থেকে কেউ একজন কষে ব্রেক করলো। সাথে সাথে গাড়ির ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল অধরা। নিচে পড়ে যাওয়াই অধরা মোটামুটি ব্যথা পেল। গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো সেই অচিন যুবক। আমি এক্সট্রিমলি সরি, উঠুন প্লিজ। আমি খেয়াল করিনি আপনি হুট করে সামনে চলে এসেছেন, তাই এমনটা হলো। বলে সেই যুবক অধরাকে ধরে তুলল। পাশ থেকে ঈশানী দৌড়ে আসলো। ঈশানী এসে শুধু অধরাকে বলেছে, বেশি লেগেছে অধ। তখনই চোখ পড়ল পাশে দাঁড়িয়ে থাকা যুবকের দিকে। ঈশানী পুরোদমে টাস্কি খেয়ে গেল। মিনিমাম 5 ফুট 8 ইঞ্চি উচ্চতা, চোখে ব্ল্যাক সানগ্লাস, চুলগুলো এক পাশে দিয়ে সুন্দর করে সেট করা, অ্যাশ কালার স্যুট কোট সাথে ব্ল্যাক শুজ। আপনি কোনাকে চেনেন? কি হলো এমন হাবলার মতো তাকিয়ে কি দেখছেন? এই হ্যালো। ঈশানীর ধ্যান ভাঙল। জি জি বলুন। আপনি কোনাকে চেনেন? হ্যাঁ, ও আমার বান্ধবী। আপনি চিন্তা করবেন না, আমি ওকে বাসায় পৌঁছে দেব। পারবেন তো? হ্যাঁ পারবো। তারপর যুবকটি পাশ কাটিয়ে গাড়ি নিয়ে ভার্সিটির ভিতর চলে গেল। এটা নিয়ে অবশ্য ঈশানের মাথা ব্যথা নেই, কিন্তু যুবকটির রূপ নিয়ে মাথা ব্যথা। তখন থেকে বিভিন্ন ধরনের কল্পনা জল্পনা করেই চলেছে। ঈশানী তুই কি এখানে আমাকে ধরে দাঁড়িয়ে থাকবি নাকি বাসায় নিয়ে যাবি? পেইন হচ্ছে আমার। আজকে আমাদের সাথে থেকে যাই ঈশানী। আরেকদিন এসে থাকবো আন্টিমণি। তাছাড়া আমি এখানে থাকলে তোমার মেয়ের পড়ালেখা ডিস্টার্ব হবে। ভার্সিটিতে ওর মতো কেউ নেই তো, তাই আমার সাথে কথা বলে। মাঝে মধ্যে এমন ভাব করে যেন আমাকে চেনেই না। আচ্ছা তুমি বলো আন্টিমণি, এত পড়ালেখা করে কি হবে? তখনই ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে এলো অধরা। এসেই ঠাস করে একটা কিল বসিয়ে দিল ঈশানীর পিঠে। শুন, তুই পড়ালেখার মর্ম বুঝবি না। আমাকে নিয়ে এত মাথা না ঘামিয়ে নিজের ফিউচারের কথা ভাব, বুঝেছো? আম্মু ঈশানীর বড় তো নিশ্চয়ই রিক্সা চালাবে, আর ও আমার বাসায় কাজ করবে। কাজের বুয়া আর কি। আমি অর্ডার দিব আর ও কাজ করবে, ভুল করলে ঝাঁটাপেটা করব। আন্টিমণি, আমার কিন্তু এসব ভালো লাগছে না। অধরা এবার বেশি বেশি করে ফেলছে। তুই রাগ করিস না, এই অধরা এমনভাবে কেউ বলে? ঈশানী তোর সেই নেংটোকালের বান্ধবী, তার সাথে এমনভাবে ব্যবহার করিস, লজ্জা করে না? ও তাই নাকি? আমার মাঝে মধ্যে মনে হয় আমি তোমার সৎ মেয়ে আর এই কাজের বুয়া আসল মেয়ে। ওরে কি আমি বলেছিলাম আমার পড়ালেখার পেছনে লাগতে? কখনো এক্সামে কি ভালো নাম্বার পেয়েছিল? না, পায়নি। কিন্তু এর পরিবর্তে ও সব সময় আমার পড়ালেখার পেছনে লেগেছে। শুন, এখনো সময় আছে, এসব বাদ দিয়ে বই পড়। তখন দেখবি কোনো ফালতু চিন্তা তোর মাথায় ঘুরবে না। আম্মু তাড়াতাড়ি খাবার দাও, তুই আজকে থেকে যা আমার সাথে। যদি ডিস্টার্ব করিস না তাহলে দেখা যাবে বিষয়টা। যা এখন ফ্রেশ হয়ে আয়, আমি বিছানার উপর তোর জন্য ড্রেস বের করে রেখে এসেছি। রাত 12টা। ঈশানী তুই যা এখন এখান থেকে, আমাকে দয়া করে পড়তে দে, আগামীকাল পরীক্ষা আছে। আর তোরও তো পরীক্ষা, এরকম বিরক্ত না করে পড়তো। অধরা শোন না প্লিজ, বলে দে এখান থেকে কোন ড্রেসটা সুন্দর। বল না কোনটায় আমাকে ভালো মানাবে। তুই যদি বলিস তাহলে কি? তাহলে তোকেও ফ্রিতে একটা ড্রেস দেব। ভালো হবে না? একদমই ভালো হবে না। ফুরুত করে ঈশানীর মুখে সব হাসি মিলিয়ে গেল। কেন ভালো হবে না? ড্রেসগুলো কি খারাপ দেখতে?
ড্রেসগুলো খারাপ না, খারাপ হচ্ছিস তুই, 1 নম্বরে খারাপ। আমি কিভাবে খারাপ? রাত বাজে 12টা, এখন কি ড্রেস দেখা কিংবা অর্ডার দেওয়ার সময়? তাছাড়া তোর আগামীকাল সকালেই তো পরীক্ষা, এখন তোর পড়ার সময়, আর তুই কি করছিস? আচ্ছা ভালো, তোর না হয় পড়তে ভালো লাগে না, ফেল পাস নিয়ে তোর কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার তো আছে। এই যে কতক্ষণ ধরে বিরক্ত করে যাচ্ছিস, তাতে কি আমার পড়া হচ্ছে? এখন থেকে তুই যা তো, এখান থেকে যা, নয়তো আমি আম্মুকে ডাক দিব। ঈশানী। ঈশানী মুখ বাঁকিয়ে চলে গেল বেলকুনিতে। মিনিট 2-4 পর রুমে এসে শুয়ে পড়ল অধরা। বই পড়ল আর চোখে ঈশানী সব কাণ্ড কারখানা খেয়াল করেছে। অধরা হাসলো, ওর চোখে ভেসে উঠেছে ওদের ছোটবেলার দৃশ্য। ঈশানী ছোটবেলা থেকেই এইরকম, একদমই পড়ালেখায় মন নেই ওর, সবসময় লাফালাফি, এখানে যাওয়া ওখানে যাওয়া, এটা কেনা ওটা কেনা, পাশের বাসায় ছাদে গিয়ে ফুল গাছ নষ্ট করা, ফুলের টব ছাদ থেকে নিচে ফেলে দেওয়া, এসব করেই বড় হয়েছে ঈশানী। পরীক্ষার সময় সবসময় ঈশানীর সিট অধরার পেছনে পড়তো, তাই পাশ করে যেত এরকম। এখন পড়া কিংবা পরীক্ষায় এসব নিয়ে কোনো চিন্তা নেই ওর মাথায়। পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষায় স্যাররা বুদ্ধি করে ওর সিট অধরের পেছনে ফেলেছেন, নয়তো ও নির্ঘাত ফেল করত। এতে ভূমিকা ছিল অধরার, কারণ অধরা সবসময় চাইতো ঈশানী যেন খুশি থাকে। প্রায় 1 ঘন্টা পর অধরা পড়ার টেবিল থেকে উঠে বিছানার দিকে গেল। কিরে, ঘুমিয়ে গেছিস? আমি জানি তুই ঘুমোসনি, সো অ্যাক্টিং বাদ দে। ঈশানী কোনো সাড়া নেই, গাল ফুলিয়ে শুয়ে আছে। কাউকে যদি এত ডাকার পরেও সাড়া পাওয়া না যায়, তাহলে আর কি করার? ভেবেছিলাম বলবো ড্রেসটা আমারও পছন্দ হয়েছে, চাইলে অর্ডার দেয়া যায়, কিন্তু কেউ যদি কথাই না শোনে, তাহলে আর কি করার? অনেক রাত হয়েছে, যাই আমি ঘুমাই। কে শুনে কার কথা? ঈশানী এক লাফে বিছানা থেকে উঠে অধরাকে টেনে ঘোরাতে লাগলো। তোর সত্যি ড্রেসটা পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে, এবার থাম, নয়তো আমি পড়ে যাব, মাথা ঘুরাচ্ছে আমার, থাম এবার। ঠিক আছে, থামিয়ে দিলাম। তাহলে এক্ষুনি ড্রেসটা অর্ডার করে ফেলি, তাহলে তাড়াতাড়ি চলে আসবে। কি বলিস তুই? সেটার কোনো দরকার নেই, আগামীকাল পরীক্ষা শেষে অর্ডার দিবি। এখন চুপচাপ ঘুমা, আর একটা কথা বলে না মুখে তালা ঝুলিয়ে দেব। শুভরাত্রি, বাই। বলে অধরা শুয়ে পড়ল। এদিকে ঈশানীর মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল। ঠান্ডা মাথায় এত বড় বাঁশ দিল আমাকে, আর আমি বুঝতেই পারলাম না। সারাক্ষণ পড়ালেখা করতে করতে ওর ব্রেন আসলেই অনেক ধূর্ত হয়ে গেছে। সমস্যা নেই বাছা ধন, ড্রেস তো চলে আসবে, তাহলেই আমার হলো। ঈশানী, তুই রেডি হয়ে আয়, আমি নাস্তা করতে গেলাম। শুভ সকাল অধরা। পাপা, তুমি এই সময় নাস্তার টেবিলে? আজকে কি ডিউটি নেই? ডিউটি শেষ করে ভোরেই এলাম, তোর এক্সাম চলছে তাই আর ডিস্টার্ব করিনি। তোর আম্মু বলল ঈশানীও নাকি আমাদের বাসায়। হ্যাঁ পাপা, গতকাল আমার সাথে এসেছিল, তারপর রেখে দিয়েছি। ভালো করেছিস। তো পরীক্ষা কেমন হলো তোর? এখন বলা যাবে না পাপা, রেজাল্টের সময় দেখে নিও। সবসময় জিজ্ঞেস করো পরীক্ষা কেমন হয়েছে, জানো না যে আমি বলি না গোপন খবর? এসআই হয়েও বুঝতে পারো না এটা? আমি জানি আমার আম্মুটার পরীক্ষা কেমন হবে, তাই জিজ্ঞেস করি। এবার বস, তাড়াতাড়ি নাস্তা কমপ্লিট কর। 10টা থেকে তো পরীক্ষা শুরু, এখন তো প্রায় 9টা হতে চললো। ঈশানী, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। চিন্তা নেই, আমি এসে পড়েছি আঙ্কেল। চলে আসি গল্পের একজন প্রধান চরিত্রের পরিচয় পর্বে। হৃদিতা হোসেন অধরা এই গল্পের নায়িকা। মা মেহেরিমা বেগম, পেশায় গৃহিণী। বাবা তোফায়েল হোসেন একজন পুলিশ এসআই। জন্ম থেকে অধরা খুব আদরে বড় হয়। ওর বড় একটা ভাই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মারা গেছে, তাই মা বাবার চোখের মনি আপনাদের অধরা। তোর পরীক্ষা কেমন হলো ঈশানী? এটা বাদ দাও তো পাপা, পরীক্ষা দিয়ে ও কি করবে? এইসব ওর কাছে তো কোনো বিষয়ই না, হয়ে যাবে এমনিতেই। ইতিমধ্যেই ঈশানী বলে উঠল, আন্টিমণি, তাড়াতাড়ি পরোটাগুলো আনো, অনেক সুন্দর ঘ্রাণ আসছে রান্নাঘর থেকে। কি রান্না করছো গো আজকে? কিছুক্ষণ পর খাওয়া দাওয়ার পর্ব চুকালো। চল, আজকে আমি তোদের ভার্সিটি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। লাগবে না পাপা, আমরা একাই যেতে পারবো, তুমি বরং বাসা থেকে রেস্ট করো। কিন্তু তোফায়েল হোসেন মেয়ের কথা শুনেননি। জোর করে তিনি নিজে গাড়ি ট্র্যাপ করে নিয়ে এসেছেন অধরা আর ঈশানীকে। যথারীতি পরীক্ষা শুরু হলো। 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পর
অধরার মনে হলো ওর ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। পরক্ষণেই মাথা নিচু করে উঠে দাঁড়ালো অধরা। এক্সকিউজ মি স্যার, ইয়েস বলো। আমি কি ওয়াশরুমে যেতে পারি? যাও। এই মেয়ে, তোমার পেপারের মতো এসব কি? বলেই হলে দায়িত্বরত শিক্ষক কাগজের টুকরোগুলো পড়তে লাগলেন। পরীক্ষার নামে নকল? এসব শিখেছো এতগুলো বছরে? ওয়েট করো, তোমার ব্যবস্থা আমি করছি। কত বড় সাহস! এখানে দুজন শিক্ষক থাকার পরেও তুমি নকল নিয়ে আসো? ভয় করো না এসব করতে? স্যার প্লিজ বিশ্বাস করুন, আমি নকল করিনি। আমি তো এটাও জানি না কে এই কাগজের টুকরোগুলো আমার পেপারের ভেতর রেখেছে। প্লিজ বিশ্বাস করুন স্যার। অধরা আর কিছু বলতে পারল না। অনবরত ওর চোখ দিয়ে জল পড়ছে। এই মেয়ে, তোমার গার্ডিয়ানের ফোন নাম্বার দাও। কি হলো, কথা কানে যাচ্ছে না? বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলতে লাগলো অধরাকে, কিন্তু অধরার মুখে কোনো কথা নেই। ঈশানী অনেকবার চেয়েছিল কথা বলতে, কিন্তু স্যাররা কোনো সুযোগই দেননি, উল্টো ধমক দিয়ে বসিয়ে দিয়েছেন। তখনই হলে প্রবেশ করতে করতে কেউ একজন জোরালো কণ্ঠে বলে উঠল, কোনো কিছু জাজমেন্ট না করে কারোর সাথে এমন বিহেভিয়ার করার মতো শিক্ষা কোত্থেকে পেলেন আপনারা? আর সেখানে যদি থাকে ক্লাস টপার, তাহলে তার সাথে কিভাবে এরকম আচরণ করতে পারেন? পুরো হল জুড়ে থমথমে ভাব, কারো মুখে কোনো কথা নেই। পুরো ক্লাসের শিক্ষার্থীরা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অচেনা এই যুবকটির দিকে, কিন্তু অধরা একবারের জন্য মাথা তুলে তাকায়নি। তখনই একজন শিক্ষক বলে উঠলেন, আপনি সব কি বলছেন ইভান স্যার? এই মেয়েটা আমাদের চোখের সামনে নকল করছিল। কত বড় সাহস থাকলেও টিচারদের সামনে এরকম জঘন্যতম কাজ করতে পারে? একবার ভাবুন, এখানে নকল করেছে, না জানি বাহিরে আরো কি কি করে বেড়ায়। যতটুকু বলেছেন তাতে স্টপ হয়ে যান। কারো সম্পর্কে না জেনে কিভাবে এরকম মন্তব্য করতে পারেন আপনারা? আর এই মেয়ে, মাথা সোজা করো। অন্যায় যেহেতু করনি, এর দায় কেন নিজের উপর নিচ্ছ? বোকা নাকি তুমি? যেখানে তোমার প্রতিবাদ করার কথা, সেখানে তুমি মাথা নিচু করে চোখের জল ফেলছ। শুধু পড়ালেখা শিখলে হয় না, বুঝছো? পড়ালেখার পাশাপাশি সবকিছু শেখা লাগে। ইভান স্যার, এসব কি বলছেন আপনি? এই মেয়েটাকে শাস্তি দেওয়া প্রয়োজন, সেখানে আপনি... শাস্তি কেন? এটা বলেই মুচকি হাসি দিল। ইভান চিৎকার করে বলছে, ও যদি শাস্তির যোগ্য হয়, তাহলে তুমি কিসের যোগ্য? তৎক্ষণাৎ মেয়েটার মুখে ভয়ের রেশ ফুটে উঠল। ভয়ে ভয়ে বলল, আমি কেন শাস্তি পাবো? আর আপনি এসব বলার কে? অন্যায় করলে অবশ্যই শাস্তি পাবে। আর রইল আমি কে? আমি কে এটা সঠিক সময় এলে জানতে পারবে। আপাতত নীরব থাকো। ইভান স্যার, আপনি মেয়ের হয়ে কেন সাফাই করছেন? কি কারণ তার? অন্যায় না করলে সে কেন শাস্তি পাবে? তার মানে আপনি কি বলতে চাইছেন? আমি এটাই বলতে চাইছি, এই মেয়ে কোনো প্রকারের নকল নিয়ে পরীক্ষার হলে আসেনি, বরং ওকে ফাঁসানো হয়েছে। যে ব্যক্তি ওকে ফাঁসিয়েছে সে হয়তো ভুলে গেছে হলে সিসি ক্যামেরা লাগানো আছে। যখন এই মেয়ে বাইরে গেল এবং আপনারা অন্য পাশে দাঁড়িয়েছিলেন, তখনই একজন এই নকলের টুকরোগুলো ওর পেপারসের ভিতরে রাখে। আর আমি তখন ল্যাপটপ এগুলো চেক করছিলাম, তখনই আমার চোখে এই কাহিনী ধরা পড়ে। তাহলে এই কাজ করলো কে? এই হলেরই কেউ একজন কাজটা করেছে, তা অতি সাবধানে, তবে অতি চালাক। কিন্তু কাজটা করার সময় মনেই হলো না রুমে সিসি ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ মেয়ে, এতক্ষণ তো খুব পটাপটা করছিলে, এখন মুখ হতে শুকিয়ে গেল কেন? উঠে দাঁড়াও। এ মেয়ে হচ্ছে এরকম জঘন্য কাজের মালকিন। আমি কিছু করিনি, প্লিজ বিশ্বাস করুন। আমি সব দেখে এখানে এসেছি, এত কিছু বলার সময় নেই। তোমাকে 2 বছরের জন্য সাসপেন্ড করা হলো। যাওয়ার আগে প্রিন্সিপালের সাথে দেখা করে যেও, আর নিজ দায়িত্বে গার্ডিয়ানের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যাও। এতক্ষণ অধরা মুখ তুলে তাকালো আর তার হয়ে প্রক্সি দেওয়ার লোকটার দিকে, কিন্তু একই দেখছে অধরা। ওর চোখে মুখে বিস্ময়ের চিহ্ন। মনে মনে এটাই ভাবছে, এই লোকটাকে তো গতকাল দেখেছিলাম, ওনার গাড়ি নিচে পড়ে মারা যেতাম একটুর জন্য, কিন্তু এই লোকটা এখানে কি করছে? হ্যাঁ মেয়ে, তোমাকে বলছি, এভাবে খাম্বার মতো তাকিয়ে আছো কেন? নিজের সম্মান নিজে রক্ষা করতে হয়। বিপদের সময় নিচু করে চোখের জল ফেললে প্রবলেম সলভ হয়ে যায় না, বুঝছো? হ্যাঁ মেয়ে, তুমি বসে কি করছো? এখনই কি পরীক্ষা দেওয়ার শখ আছে? যদি থাকে তাহলে 2 বছর পর এসো। এখন চলো আমার সাথে। এবার আসি গল্পের আরেকজন প্রধান ব্যক্তির পরিচয় পর্বে। গল্পের অন্যতম প্রধান চরিত্র ইভান রেজা চৌধুরী। বাবা নাহিদ চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর। চাকরি জীবনের ইতি ঘটেছে প্রায় 2 বছর আগেই। বর্তমানে ওনার বই পড়েই দিনরাত পার হয়। মা সুলতানা শিরিন রিমা একজন আদর্শ গৃহিণী।
একমাত্র বোন ঈশা চৌধুরী, এবার ইন্টার সেকেন্ড ইয়ার। কি ভাবছিস অধরা? লোকটা কে হতে পারে? আমি তো কিছুক্ষণের মধ্যে ভেবেই ফেলেছিলাম আজকে আমার ক্যারিয়ার শেষ, কিন্তু হুট করে যে সবকিছু পাল্টে যাবে এটা ভাবতেই পারিনি আমি। আমি অনেকবার বলতে চেয়েছিলাম যে তুই এরকম কিছু করিসনি, কিন্তু কেউ আমার কথা শুনলই না। তবে ভালো হয়েছে, লোকটাকে হয়তো আমরা কেউই চিনি না, তারপরও কিন্তু ওনার কাছে আমরা কৃতজ্ঞ। তুই কৃতজ্ঞ? বুঝতে পারলাম না। আরে তুই না থাকলে তো আমি ডাব্বা মারবো, তাই বললাম আমিও কৃতজ্ঞ। যাই হোক, চিল ব্রো চিল। ওই দেখ মামা ফুচকা নিয়ে বসেছে, চল ফুচকা খেয়ে আসি। বলে অধরার কোনো কথা না শুনি টানতে টানতে নিয়ে গেল ফুচকা স্টলে। ঈশানী একের পর এক ফুচকা খেয়েই চলেছে, কিন্তু অধরা এখনও এক প্লেট ফুচকা নিয়ে বসে আছে। ওর মাথায় ঘুরপাক খাচ্ছে বিভিন্ন প্রশ্ন, কিছুতেই প্রশ্নগুলোর উত্তর মেলাতে পারছে না। এক এক করে প্রতিটা পরীক্ষা হলো, আর সব শিক্ষার্থী বাধ্য সন্তানদের মতো ভার্সিটিতে গিয়ে পরীক্ষা দিয়েও আসলো। যেহেতু আজকের পরীক্ষা শেষ আর ক্লাসও খুব তাড়াতাড়ি শুরু হবে, তাই অধরা আর ঈশানী এলো শপিং মলে প্রয়োজনীয় কিছু কাপড় কিনতে। হঠাৎ করে অধরার নজর পড়ল একটা জামদানি শাড়ির দিকে। এতক্ষণে শাড়ির মধ্যে নিজেকে আবিষ্কার করা হয়ে গেছে অধরার। পেছন থেকে কারোর ধাক্কায় ধ্যান ভাঙল অধরার। পেছনে তাকালে দেখতে পেল ছোট্ট একটা পুস্কো ছেলের পাশ দিয়ে যাওয়ার সময় বোধহয় গা ঘেঁষে গেছে, তাই মনে হয়েছে কেউ ধাক্কা দিয়েছে। অধরা নিচে নিজেকে বলছে, এই অধরা, তুই এত বোকা কেন রে? আগে শাড়িটা নিজের কাছে আন, তারপর না হয় নিজেকে শাড়ি পরিহিতা রমণীর মতো চিন্তা করবি। এসব ভেবেই শোরুমে প্রবেশ করলো অধরা। ধীরে ধীরে এগিয়ে গেল শাড়িটার দিকে। আঙ্কেল, এই শাড়িটার প্রাইস কত? খুব ভালো মানের শাড়ি পছন্দ করেছো। এই এক পিস আছে, আর নেই এরকম শাড়ি। বেশি না, এটার দাম 2680 টাকা। কি বলছেন? এই শাড়ির মূল্য এত টাকা? এটা খাঁটি জামদানি, দাম তো একটু হবেই। হঠাৎ করে অধরার চোখ পড়ল সাদার মধ্যে লাল পাড়ের একটা শাড়ির দিকে। তখনই ওর মনে হলো সামনে পহেলা বৈশাখ, তার জন্য তো শপিং করতে এসেছে আজকে। আচ্ছা আঙ্কেল, সাদার মধ্যে লাল পাড়ের শাড়ির সাথে এই জামদানি দুটো কত টাকা দেওয়া লাগবে একেবারে বলুন তো? এর মধ্যে দোকানে এলেন এক পুলিশ কর্মকর্তা। কেমন আছো অধরা? অধরা পাশ ফিরে তাকালো, দেখতে পেল ওর বাবার সাথে কলিগ। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি বেশ আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো মা, চলছে। তোমার আম্মু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনাদের দোয়ায় আছেন মোটামুটি। কিন্তু মহিলা তো সবসময় আমাকে পেটায়। পুলিশের কন্যা হয়ে প্রতিদিন ঝাঁটা পিটা খাই, এটা কি আমার সাথে ঠিক হয় বলুন? কিন্তু মহিলা তো সবসময় আমাকে পিটায়, পুলিশের কন্যা হয়ে প্রতিদিন ঝাঁটা পিটা খাই, এটা কি ঠিক আমার সাথে বলুন? অধরার কথা শুনে বেচারি হাসতে হাসতে শেষ। একটু কম করে বই পড়ো, তাহলে আর ভাবি এমন করবে না। এটা কোনো কথা আঙ্কেল? আমি সবসময় বই খাতা নিয়ে ব্যস্ত থাকি, এটাতে আম্মুর খুশি হওয়ার কথা ছিল, সেখানে আম্মু আমাকে বই পড়ার জন্য মারে, এটা কি মেনে নেওয়া যায়? আমি এই পর্যন্ত যতবার তোমাদের বাসায় গিয়েছি ততবারই দেখেছি তোমার হাতে বই। মা বাবা অবশ্যই চায় তাদের সন্তান পড়ুক, কিন্তু প্রত্যেক মা বাবাই চায় তাদের সন্তান তাদের সাথে সময় কাটাক, যেটা তুমি একদমই করো না। পড়তে পড়তে কখন রাত আর কখন দিন হয় সেটাই তো তুমি জানো না। তাই ভাবি এমন করে। শুধু পড়ালেখা করলে হবে না, মা বাবার সাথেও সময় কাটাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারছি। আপনিও আম্মুর পক্ষ নিলেন? সবাই শুধু আম্মুর পক্ষই নেয়। আচ্ছা বাদ দাও, কি কিনতে এসেছো এখানে? দুটো শাড়ি পছন্দ হয়েছে, ওইগুলো কিনেই বাসায় যাব। কোন দুটা শাড়ি? স্যার, এটা ওনার পছন্দ হয়েছে। ঠিক আছে, এগুলো প্যাক করে দেন। না না আঙ্কেল, এখনো দামাদামি করিনি, আগে জেনে নিই কত টাকা হলে উনি দেবে, তখন যদি ওনার সাথে আমার মিলে যায় তাহলে নিব। তুমি টাকা নিয়ে কেন চিন্তা করছো? আঙ্কেল আসি না এখানে? তোমার পছন্দ হয়েছে তুমি নিয়ে চলে যাও, টাকা আমি দিচ্ছি। এবার না না আঙ্কেল, পাপা আমাকে টাকা দিয়ে দিয়েছে, এগুলো আমি কিনতে পারবো। স্যার দিয়েছে তো কি হয়েছে? আমি কি তোমাকে গিফট করতে পারি না? স্যার যে টাকা দিয়েছে ওইটা দিয়ে তুমি অন্য কিছু কিনে নিও। ভাই, আপনি শাড়িগুলো প্যাক করে দেন।
এই নাও মা, তোমার শাড়ি। তোমার পছন্দ কিন্তু মাশাল্লাহ। তাহলে আমি এখন আসি আঙ্কেল, আর আপনি একদম সময় করে আমাদের বাসায় আসবেন একদিন, হ্যাঁ? ভাবিকে বলো ভালো কিছু রান্না করে ফোন করতে, সাথে সাথে চলে যাব, খাবো আর জমিয়ে আড্ডা দিয়ে আসবো। ঠিক আছে আঙ্কেল, আমি বাসায় গিয়ে আম্মুকে বলবো। সাবধানে যেও অধরা। অনেক খোঁজাখুঁজি করলো ঈশানীকে, কিন্তু পেল না। তারপর ফোন দিল, কিন্তু ঈশানী ফোন তুলছে না। কিছুক্ষণ পর, এই তুই কই রে? এতক্ষণ যাবত তোকে খুঁজে চলেছি কিন্তু পাচ্ছি না। আজকে কি বাসায় ফেরা লাগবে না? তুই থাক, আমি গেলাম। সন্ধ্যা হয়ে আসছে, বকা দিবে আম্মু। আরে দাঁড়া, আমি এখনো কিচ্ছু কিনতে পারিনি। শুধু একটা শাড়ি কিনেছি পয়লা বৈশাখে পরার জন্য। শাড়ির সাথে কোনো ম্যাচিং জুয়েলারি নেই। চল এবার কসমেটিক্সের ঘরে। ওয়েট, জুয়েলারি মানে? বাসায় কি জুয়েলারি নেই? তোর যে এখন কিনতে হবে এগুলো? আমি যেতে পারবো না কোনো জুয়েলারি কিনতে। বাসায় যেতে হবে ঈশানী, বোঝার চেষ্টা কর। এতক্ষণ বকবক না করে যদি কসমেটিক্সের শোরুমে যেতাম তাহলে কেনা শেষ হয়ে যেত। চল, 5 মিনিটের মধ্যে কেনা শেষ হয়ে যাবে। আরে রিল্যাক্স, আন্টিমণি কিছু বলতে পারবে না। সন্ধ্যার আগেই তুই বাসায় চলে যাবি। এখন চল তো। অতঃপর দুজনেই একটা কসমেটিকের শোরুমে ঢুকলো। অধরা এর আগেও এখানে বহুবার এসেছে ওর মায়ের সাথে। ঈশানী সব কিছু ঘেটে ঘেটে দেখছে। ঈশানীর পেছন পেছন অধরা হাঁটছে। হঠাৎ করেই অধরার নজর গেল লালের মধ্যে সাদা পুঁতি দিয়ে সেট করা একটা হাড়ির দিকে। জি ম্যাম, বলুন। এটা প্রাইস কত? আপনার চয়েস অনেক সুন্দর ম্যাম। এটার এই এক পিসেই আছে। এটার প্রাইস 1700 টাকা ম্যাম। এটা সরাসরি চায়না থেকে ইনপুট করা। অধরা বিড়বিড় করে বলছে, আজকে কি হচ্ছে আমার সাথে? যেটাই কিনতে চাইছি সেটাই এক পিস আছে, বাকিগুলো কে নিল তাহলে? নাকি এটা মিথ্যে বলছে? ম্যাম, আপনি কি কিছু বললেন? না, এত টাকা দিয়ে কিভাবে সম্ভব? আর একটু কমিয়ে বলুন। ম্যাম, আপনার আম্মু সবসময় আমাদের শোরুম থেকেই প্রয়োজনীয় জিনিস সব কিছু নেন। আপনাদের কিভাবে বেশি প্রাইস বলবো? ম্যাম, এটার সাথে ম্যাচিং করে কানের দুল, কোমর বিছা, টিকলি, নুপুর সহ গাজরা আছে। সামনেই তো পহেলা বৈশাখ, তাই এইরকম জুয়েলারি অ্যাভেলেবেল নেই। এইরকম জুয়েলারি মোট 8টা ইনপুট করা হয়েছিল। এর মধ্যে সবগুলো বিক্রি করা শেষ, বাকি আছে এই একটা। সত্যি কথা বলতে ম্যাম, 3 সেট আমরা 3 জন স্টাফ নিয়েছি। এত সুন্দর প্রোডাক্ট হাতছাড়া করতে কেউ চাইবে না। হ্যাঁ, এটা অনেক সুন্দর, কিন্তু প্রাইসটা একটু বেশি হয়ে যায়। আমি 600 টাকা দিব। এই টাকায় কি সম্পূর্ণ জুয়েলারি বক্স দিতে পারবেন? স্টাফটা কিছু বলতে যাবে, এর মধ্যে ঈশানী এসে হাজির। অধরা দেখ, এটা অনেক বেশি সুন্দর। চল তুই আর আমি ম্যাচিং করে কিনে ফেলি। দেখ ভালো। বলতে বলতে চোখ পড়ল অধরের হাতে রাখা জুয়েলারি বক্সের দিকে। এটা তুই কই পাইলি? অনেক সুন্দর, শাড়ির সাথে পুরো ম্যাচ করবে। তাহলে আমরা হাতেরটা রেখে দিই, এই যেটা তুই চুজ করেছিস ওটাই কিনে ফেলি। এক্সট্রিমলি সরি ম্যাম, এই বক্সের জুয়েলারি অ্যাভেলেবেল নেই। ম্যামের হাতে লাস্ট বক্স রয়েছে, বাকিগুলো বিক্রি করা শেষ। ও আচ্ছা, সমস্যা নেই। তাহলে অধরা তুই এটা কিনে ফেল। আমি তো এটা চুজ করেছি, তাই এটা নিয়ে নেব। তোরও তো পছন্দ হয়েছে, তাই তুই নে। আমি তো এমনিতেও কিছুই নিতাম না, চাইনি আর কি নিতে। তুই জোরাজোরি করছিস তাই এসেছি। সেই যখন এলি আর পছন্দ করলি, তাহলে নিবি না কেন? তুই এটা নে, তোর কাছে থাকলে তো সমস্যা নেই। আমার যখন ইচ্ছে হবে তখন নিয়ে পড়বো। না থাক, তুই এটা নে, আমি অন্য একটা দেখছি। দাঁড়া আপু, আমরা এই দুটো সেট নিব। দুটো মিলে কত টাকা দিতে হবে? দুটাই তো ফুল বক্স কম্বো, কম হলেও ম্যাম 2500 টাকা দিতে হবে। এগুলো সরাসরি চায়না থেকে ইনপুট করা, গ্যারান্টি দেওয়া ম্যাম। যদি 1 বছরের আগে আপনাদের জুয়েলারিতে কোনো প্রবলেম হয় তাহলে ফেরত দিতে পারবেন। ম্যাম, যেটা চয়েস করছেন ওইটা এক্সক্লুসিভ প্রোডাক্ট, সচরাচর আপনারা কোথাও পাবেন না এমন কম্বো। ঈশানী অনেকক্ষণ ধরে দামাদামি করে চলেছে, কিন্তু লাভ হচ্ছে না। শেষ সময়ে অধরা বলল, সবগুলো জুয়েলারি মিলে 1600 টাকা দিব। আর কিছু শুনতেই চাই না, তাড়াতাড়ি প্যাক করে দেন, সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে। সরি ম্যাম, এই প্রাইজে আমি দিতে পারবো না। আপনারা যদি এই প্রাইজে অন্য কোথাও পান তাহলে নিতে পারবেন,
তবে কোথাও পাবেন বলে আমার মনে হয় না। আপনাকে বলেছি প্যাক করে দিতে, সো আপনি দেন। আমার পাপাকে নিশ্চয়ই চেনেন। যদি আপনার মনে হয় টাকা কম দিয়েছি, তাহলে যখন আমার পাপা আসবে তখন ওনার থেকে চেয়ে নেবেন। ম্যাম, স্যারের কাছে কিভাবে চাইবো? আর স্যারকে বললে আরও দুটো কথা শুনিয়ে দেবে। এখানে আমি কি করতে পারি? আপনারা কিভাবে নেবেন সেটা আপনারা জানেন। আমার এই জুয়েলারিগুলো লাগবে, তাই আমি এগুলোই নিব। তাড়াতাড়ি প্যাক করে দিন। আর কি করার, বাধ্য হয়ে সবগুলো জুয়েলারি এক এক করে ভরে দিল। শোরুমে আরও অনেক স্টাফ ছিল, কিন্তু কেউ আসেনি। সবাই দূর থেকে হেসেছে, কারণ তারা সবাই জানে অধরার সাথে দাম নিয়ে কথা বলে লাভ নেই। নির্ধারিত রেট দেওয়া থাকলেও অধরা সেখান থেকে দাম কমায়। একবার কলিং বেলে চাপ দেওয়ার পরই বাসার হেল্প হ্যান্ড মহিলা রহিমা গেট খুলে দিল। অধরা পা টিপে টিপে চুপি চুপি নিজের রুমে যাচ্ছে। এমন সময় দাঁড়া। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ভেবেছিলাম আম্মু দেখার আগে রুমে চলে যাব, কিন্তু তার হলো না। সেই তো আম্মু দেখেই ফেললো। অধরা ধীরে ধীরে পেছনে ঘুরল। হ্যাঁ আম্মু বলো। কয়টা বাজে এখন? আম্মু বিশ্বাস করো, আমি না আসতে চেয়েছিলাম, অনেক আগেই চেয়েছিলাম, কিন্তু ঈশানী পিৎজা খাবে। আমি চলে আসছিলাম, কিন্তু ও টেনে নিয়ে গেল রেস্টুরেন্টে। প্লিজ আম্মু, এবারের মতো ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না। মেহেরিমা বেগম কঠিন গলায় বললেন, যাওয়ার সময় নিষেধ করেছিলাম না? তখন শুনেছিলি আমার কথা? বারবার বলি দেশের অবস্থা ভালো না, এইরকমভাবে সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকিস না। কিন্তু কে শুনে কার কথা? আজকে আসুক তোর পাপা, সব কিছু বলবো। শুধু পড়ালেখা আর পড়ালেখা। যদি এই কাজ পড়েও কিছু থাকে, সেটা হচ্ছে দুই বাঁদর মিলে কোথাও গিয়ে আমাদেরকে টেনশনে ফেলা। আজকে তোর পাপা ফিরুক, বলবো ছেলে দেখতে তাড়াতাড়ি বিয়ে দিলেই তুই ঠিক হবি। বলে মেহেরিমা বেগম চলে গেলেন রান্নাঘরে। অধরা অসহায় ফেস বানিয়ে মেহেরিমা বেগমের সমস্ত কথা শুনল। পাশে দাঁড়িয়ে আছে রহিমা। অধরা অহরিমাকে বলল, রহিমা খালা, আম্মু আমাকে শুধু বকে কেন? তুমি বলো তো, ঈশানী আমাকে টেনে হেসড়ে নিয়ে গেল রেস্টুরেন্টে, সেখানে আমার কি দোষ? আম্মা জান, তোমার লাগা ভাবি এতক্ষণ যাব চিন্তা করছিল। এদিকে তুমি মোবাইলও রেখে গেছো ঘরে, বারে বারে ফোন করছিল, কিন্তু তুমি ফোন তুলো নাই। পাপাকে কি ফোন করেছে, বলেছে আমার কথা? না, কয় নাই, কিন্তু তুমি যদি আর একটু দেরি করতা তাইলে কইতো। আচ্ছা ঠিক আছে, বাকিটা আমি সামলে নেব। তুমি গিয়ে আম্মুকে বলো তো আমাকে এক কাপ আদা চা দিতে। আচ্ছা, আমি গিয়া ভাবিরে কইতে আসি। রাত প্রায় 10টা। অধরা নিজের রুমে বই পড়তে মগ্ন। আশেপাশে খেয়াল নেই ওর। মেহেরিমা বেগম আলমারির সব কাপড় গুছিয়ে রাখছেন। এমন সময় রহিমা এলো। ভাবি, ভাইজান মনে হয় আইছে, মাত্র বেল দিয়েছে। আমি আছি, তুমি রান্নাঘরে যাও, তরকারি হলে ভাজিটা বসাও। তারপর মেহেরিমা বেগম চটজলদি করে গেট খুলে দিলেন। তোফায়েল হোসেন দাঁড়িয়ে আছে। মেহেরিমা হাসি মুখে বললেন, তুমি এসে পড়েছো? ব্যাগগুলো আমার হাতে দাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি শরবত নিয়ে আসছি। তোফায়েল হোসেন কোনো কথা না বলে রুমে চলে গেলেন। স্বামীর এমন আচরণে খানিকটা ব্যথিত হলো মেহেরিমা। তারপর ভাবলেন হয়তো কাজের বেশি চাপ, তার জন্য এমন দেখাচ্ছে তোফায়েলকে। হাতের ব্যাগগুলো নিয়ে তড়িঘড়ি করে রান্নাঘরে গেলেন মেহেরিমা। তারপর লেবু দিয়ে শরবত বানিয়ে তাড়াতাড়ি করে নিজের কক্ষে চলে গেলেন। 20 বছর ধরে দায়িত্বগুলো পালন করে আসছে মেহেরিমা। স্বামী ডিউটি থেকে ফিরেই ঠান্ডা শরবত বানিয়ে দেওয়া, মাঝে মধ্যে তোফায়েলের পছন্দ মতো সেজে গুজে অপেক্ষা করা। এত বছরের সংসার জীবনে কখনো গুরুতর ঝগড়া হয়নি ওনাদের। এর মধ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন তোফায়েল। এখনো তার মুখ ভার করে রাখা। তোফায়েল সাথে সাথে মেহেরিমা ও বিছানায় গিয়ে বসলেন। শরবতটা খাও, ভালো লাগবে। তোফায়েল চুপচাপ শরবতটুকু খেয়ে শেষ করলেন, কোনো কথা বললেন না। তা দেখে মেহেরিমা জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? আসার পর থেকে দেখছি কেমন যেন হয়ে আছো, কোনো সমস্যা হয়েছে বলে বলো। অধরার বিয়ের সম্বন্ধ এসেছে। কি হলো? এলো জন্য তুমি চিন্তা করছো? যদি ছেলে পছন্দ না হয় তাহলে মানা করে দাও। বিষয়টা এত সহজ নয় মেহেরিমা। যে বিয়ের প্রস্তাব দিয়েছেন উনি এখানকার এমপি। তুমি খুব ভালো করেই জানো এরকম পরিবারে আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই না। তাছাড়া লোকটার বয়স অনেক বেশি, অধরার থেকে কমপক্ষে প্রায় 17 বছরের বড়। এমন লোকের সাথে অধরা কখনোই মানিয়ে নিতে পারবে না। তুমি বরং ওনাকে বুঝিয়ে বলো, অধরার বয়স কত কম, জানলে বোধহয় এমন কিছু করতো না। হ্যাঁ, আগামীকালকেই ওনাকে এই কথাটা বলবো।
মনেই ছিল না অধরার বয়সটা বলতে। আমার 19 বছরের মেয়ে কিভাবে তার সাথে 17 বছরের একজন বড় লোকের সাথে সংসার করবে? বয়স ছাড়াও সমস্যা আছে তোফায়েল। অধরা এই পরিবার গেলে তেমন একটা পড়তে পারবে না, তাই ওনাদেরকে বুঝিয়ে শুনিয়ে বিদায় করো। এবার খেতে দাও, অনেক রাত হয়েছে। আমি অধরাকে ডেকে নিয়ে আসছি। অধরা আনমনে হেঁটে যাচ্ছে, আশেপাশে কে কি করছে সেদিকে ওর খেয়াল নেই। অধরা, কেউ একজন তাকে ডাকছে শুনে ঘুরে তাকালো অধরা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে ভালো আছি। অধরা, এদিকে তুমি কোথায় যাচ্ছ? আজকে তো গানের প্র্যাকটিস হওয়ার কথা ছিল, তাই কমন রুমে যাচ্ছি স্যার। তুমি কি ভার্সিটির পেজে দেওয়া নোটিশ দেখোনি? না, কিসের নোটিস স্যার? আসলে স্যার পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি আমি না জানিই না। আর সকালে তো পড়ার সময়, তখন কি আর মোবাইল হাতে নেওয়া যায়? কিন্তু স্যার কিসের নোটিস বলিন তো প্লিজ। আমরা প্রত্যেক শিক্ষক মাঝে মধ্যে তোমাকে নিয়ে গবেষণা করি। তুমি কিভাবে এত সময় পড়ো, বিরক্তি আসে না? যাই হোক, নোটিশটা হচ্ছে ভার্সিটিতে ক্লাস রেগুলার চলবে। প্রতিদিন ক্লাস টাইম পর প্র্যাকটিস হবে। ভালো হয়েছে, প্রিন্সিপাল স্যার খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। ক্লাস পড়ে প্র্যাকটিস হওয়া ভালো, তাতে লেখাপড়ার ক্ষতি হবে না। তাহলে স্যার আমি এখন যাই ক্লাসে। অধরা নিজের মতো বকবক করতে করতে ক্লাসে চলে গেল। গিয়ে দেখলো ঈশানী চিপস খাচ্ছে। অধরাও গিয়ে বসলো ঈশানীর পাশে। দুজন মিলে মনের আনন্দে চিপস খেতে লাগলো। চিপস খেতে খেতে ওদের নজর এলো ভার্সিটির সব প্রফেসর ওদের ক্লাসে প্রবেশ করছে। ঈশানী তাড়াতাড়ি করে সবগুলো চিপস ওর পকেট ব্যাগে ঢুকিয়ে রাখলো। ঈশানী তড়িঘড়ি করে সবগুলো চিপস এর প্যাকেট ব্যাগে ঢুকিয়ে রাখলো। এই ওরা সবাই ক্লাসে আসছে কেন? কোনো বাঁশ দেওয়ার জন্য নাকি? এই অধরা, অধরা একদম চুপ। আমি জানি না কি স্যাররা কেন এসেছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখ কেন এসেছেন। একটাও কথা বলবি না, পরে তোর জন্য আমি বিপদে পড়বো। প্রিন্সিপাল বলতে শুরু করলেন। শুভ সকাল শিক্ষার্থীরা। সব শিক্ষার্থী একসাথে বলল, শুভ সকাল স্যার, কেমন আছেন আপনারা? এক একে সব বলা শেষ হলো। যে কারণে তোমাদের সামনে আজকে আমরা সকল শিক্ষক উপস্থিত, একটা বিশেষ হেতু আছে। অধরা বুঝতে পারছে না কিসের জন্য সব শিক্ষকরা এসেছে। সাথে এটাও বুঝতে পারছে না ওই দিন হলে যে লোকটা এসেছিল সে এখানে কি করছে। তাহলে কি এই লোকটা নতুন টিচার? না, এটা হতেই পারে না। এত কম বয়সী একটা ছেলে কিভাবে এরকম একটা ভার্সিটি টিচার হয়? নিজের মনকে এসব জিজ্ঞেস করলেন। তার মধ্যে প্রিন্সিপাল পুনরায় বলতে শুরু করলেন। আমার পাশে যাকে দেখছো সে আমাদের ইউনিভার্সিটির নতুন অধ্যাপক ইভান রেজা চৌধুরী। ক্লাস 8-এ থাকাকালীন সময়ে কোনো এক কারণ বশত সে কানাডা শিফট করে এবং সেখান থেকে তার স্কুল জীবন শেষ হয়। কানাডার একটা সুনামধন্য কলেজ থেকে তার ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়। প্রত্যাশা করছি ইভান তোমাদের সাফল্যের দিকে নিয়ে যাবে। আরেকটা কথা বলি তোমাদের, ইউনিভার্সিটির প্রাক্তন সুনামধন্য প্রফেসর নাহিদ চৌধুরীর কথা তোমরা শুনেছ। ওনার একমাত্র ছেলে ইভান যখন জয়েন করেছে তখন ভার্সিটিতে এক্সাম চলছিল, তাই ইভানকে আমরা স্বাগতম জানাতে পারিনি। কিন্তু সামনে পহেলা বৈশাখ আমি তোমাদের কাছে আশা করছি তোমরা ইভানকে খুব সুন্দর করে ওয়েলকাম জানাবে। আরেকটা কথা বলে যায়, ইভান অনেক রাগী। কেউ এমন কিছু বলো না যাতে ইভান রেগে যায়। রেগে গিয়ে ইভান যদি এমন কিছু করে যা অপ্রত্যাশিত, তাতে ইভান অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সো বি কেয়ারফুল। ইভান, তুমি এবার নিজের মতো করে পরিচয় দিয়ে ক্লাস শুরু করে দিতে পারো বলে প্রিন্সিপাল চলে গেলেন। প্রিন্সিপালের সাথে সব শিক্ষক চলে গেলেন। থেকে গেল শুধু ইভান রেজা চৌধুরী। প্রিন্সিপাল স্যার তো বলেই গেলেন আমার নাম, তারপর বোনেরা আবার বলে দিচ্ছে আমি ইভান রেজা চৌধুরী। ক্লাস 8-এ থাকতে বিশেষ একটা কারণে আমাকে কানাডা যেতে হয়। কানাডার আমার মোটামুটি স্টাডি কমপ্লিট। ইংলিশ অ্যান্ড বায়োলজি নিয়ে অনার্স কমপ্লিট হওয়ার পর আমি মাস্টার্সের জন্য ইতালির একটা ইউনিভার্সিটিতে ট্রাই করি, সেখানে হয়েছে। ইতালিতে থেকে আমার ইংলিশে মাস্টার্স কমপ্লিট হয়। তারপর লন্ডনের একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করি। তারপর পুনরায় দেশে ফিরে আসি এবং অপ্রত্যাশিতভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার জবটা হয়েছে। আশা করছি তোমরা কেউ আমার অমর্যাদা করবে না।
আরও কিছু কথা ক্লিয়ার করে দিই, আমার ক্লাসে কোনো ধরনের হাসি ঠাট্টা চলবে না। আমি যদি কখনো কাউকে অপ্রয়োজনে কিছুতে পাই তাহলে কি হবে সেটা সময় সাপেক্ষ। প্রথম দিন হিসেবে এটাই বলবো, প্রিন্সিপাল স্যার আগেই বলে গিয়েছেন, আমি সেকেন্ডলি মনে করিয়ে দিচ্ছি, কেউ আমাকে এমন কিছু বলো না যাতে রেগে যায়। অধরা চল না ক্যান্টিনে। আমার ভালো লাগছে না ঈশানী, তুই যা, আমি বাসায় ফিরবো। আমার কথা শুনে দেখ অধরা, এখন ক্যান্টিনে চল, কিছু একটা খা, তারপর কমন রুমে যা। যদি নিজে প্র্যাকটিস না করিস তাহলে বসে বসে সবার গান শুনবি, দেখবি তখন মন ভালো হয়ে গেছে। অধরাকে টেনে নিয়ে গেল ক্যান্টিনে। এবার অধরা একটু একটু কথা বলতে বলতে খাচ্ছে। খাবে নাই বা কেন, ফুচকার বিল আজকে ঈশানী দিবে। আচ্ছা ঈশানী, এত কম বয়সে কারো অনার্স মাস্টার্স কমপ্লিট হয় কি করে? বাদ দিলাম এটা, সে মানে কিভাবে বিসিএস ক্যাডার হয় সেটা বোঝা আমায়, নিশ্চয়ই অন্য কোনো বিষয় আছে এখানে। এসব নিয়ে ভেবে আমাদের কি লাভ বল? আমার না হয় লাভ আছে, তোর কি লাভ? ঠিক মতো পড়লেই তো হয়, তোর তো ভালো টিচারের প্রয়োজন নেই, এত কিছু দিয়ে তুই কি করবি? হ্যাঁ তাও অবশ্য ঠিক। আচ্ছা বাদ দে। তখনই অধরার ফোন বেজে উঠল। এখন আবার কে ফোন দিল? বের করে দেখ অধরা, হয়তো কেউ প্রয়োজনে ফোন করছে। দেখছি। এ কি আম্মু ফোন দিচ্ছে কেন? হ্যালো, হ্যাঁ আম্মু বলো। তোর সাথে ঈশানী আছে, থাকলে ওকে নিয়ে বাসায় আসিস। কিন্তু আম্মু ঈশানীকে নিয়ে কেন আসবো? সারপ্রাইজ আছে, আগে আয় তারপর দেখতে পাবি। কিসের সারপ্রাইজ? আগে বাসায় আয় না, এত অস্থির হচ্ছিস কেন? বললে কি হয় আম্মু? আচ্ছা আমরা একটু পরে চলে আসবো। কি বললো আন্টিমণি? আম্মু নাকি কিসের সারপ্রাইজ রেডি করে রেখেছে, এখন তোকে নিয়ে যেতে বলেছে। তাহলে চল, দেরি করে লাভ কি? একটু সময় গিয়ে কমন রুমে বসি, তারপর যাব। ওকে দোস্ত, চল। অধর গিয়েছিল সবার প্র্যাকটিস দেখতে, কিন্তু গিয়ে সে নিজেই বসে পড়েছে গান গাইতে। বসে বসে ঈশানী সব ভিডিও করছে। অধরা গিয়েছিল সবার প্র্যাকটিস দেখতে, কিন্তু গিয়ে সে নিজেই বসে পড়েছে গান গাইতে। পাশে বসে ঈশানী সব ভিডিও করছে। তখনই কিছু শিক্ষক আসলেন কমন রুমে। সবাইকে দেখে অধরার গান বন্ধ হয়ে গেল। সবাই এলো, ইভানকে দেখা যায়নি। একজন টিচার বলেন, থেমে গেলে কেন অধরা? মনোমুগ্ধকর একটা গান গাইছিলে, শুনতে ভালোই লাগছিল, থেমে গিয়ে আমাদের মন খারাপ করে দিলে। স্যার এখন যদি সব গান শুনে ফেলেন তাহলে তো প্রোগ্রামের দিন উৎকণ্ঠা থাকবেন, তাই না? তাই আমরা ডিসাইড করেছি সব শিক্ষকদের সব গান শোনাবো না, একজনকে একটা শোনালে অন্যজনকে আরেকটা শোনাবো। তবে কে কোন গান শুনেছেন এটা বলতে পারবেন না। 3 ঘন্টা পর ঈশানীকে নিয়ে অধরা বাসায় ফিরল। আন্টিমণি, কিসের সারপ্রাইজ গো? তাড়াতাড়ি বলো, আমার আর ভালো লাগছে না। আগে তোরা ফ্রেশ হয়ে আয়, তারপর বলছি। অধরা সব কথা শোনার অপেক্ষা না করে আগে চলে গিয়েছে রুমে। এতক্ষণে ওর ফ্রেশ হওয়া শেষ। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ঈশানী বসে আছে খাটের উপর। কিরে তুই না কিসের সারপ্রাইজ জানতে গিয়েছিলি, তাহলে এখন ভোতা মুখ করে বসে আছিস কেন? আন্টিমণি বলেনি, উল্টো বলেছে ফ্রেশ হতে, তারপর বলবে। এইটা আমি আগে থেকেই জানতাম। আমি বসলাম পড়তে, তুই ফ্রেশ হয়ে সারপ্রাইজ নিয়ে আয়। কি যে তুই একা এলি যে? অধরা কোথায়? তোমার মেয়ে পড়ছে আন্টি, বলেছে ওরে যেন কেউ ডাকাডাকি না করে। এই মেয়েটাকে আমি কি দেখে জন্ম দিয়েছিলাম? একমাত্র আল্লাহ জানে। মা বাবা কোনো সারপ্রাইজের কথা বললে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে সন্তানরা, সেখানে আমার মেয়ে বই নিয়ে বসে থাকে। যা, অধরাকে নিয়ে আয়। ঈশানী পুনরায় রুমে গেল। অধরাকে ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে ঈশানী, কিন্তু অধরা কোনো রেসপন্স করছে না। লিখছে তো লিখছেই। লেখা শেষ করে তাকালো ঈশানীর দিকে। ঈশানী কিছু বলার আগেই, তুই যা, আমি 5 মিনিটের মধ্যে আসছি বলেই পুনরায় খাতা চোখ বুলালো অধরা। আন্টিমণি, তোমার মেয়ে এসেছে। ও মহারানী ভিক্টোরিয়া, তাহলে এসেছেন? আপনার জন্যই আমরা এতক্ষণ যাবত অপেক্ষা করে চলেছি। আপনি এসে আমাদেরকে ধন্য করলেন। বলতে বলতে মেহেরি মা গেলেন রান্নাঘরের দিকে। আম্মু এত না পেঁচিয়ে কেন ডেকেছো সেটা বলো তো। অধরা দেখতে পেল তার আম্মু হাতে করে 2টো প্লেট নিয়ে আসছেন। এই নাও গরম গরম বিরিয়ানি। অনেক দিন ধরে বিরিয়ানি রান্না হয় না, তাই ভাবলাম আজকে অন্য কিছু না করে বিরিয়ানি রান্না করি। থ্যাংক ইউ আন্টিমণি, কিন্তু সালাদ কোথায়? রহিমা নিয়ে আসছে, এবার খেয়ে তাড়াতাড়ি বল কেমন হয়েছে।
ভালো নাকি খারাপ? তুমি রান্না করেছো আর ভালো হবে না তা কি হয়? তুমি খাবে না আন্টিমণি? না, আমি এখন খাবো না। অধরার পাপা আসুক তারপর খাবো। পহেলা বৈশাখ তো সামনেই, তা তোদের কি কেনাকাটা শেষ? কেন, তোমাকে অধরা বলেনি? ওই দিন যে শপিং করে এলাম আমরা। না, সেদিন তো অধরা বাসায় এসেই নিজের রুমে চলে গেল। তারপর ওর বাবা যখন ফিরলো তখন চুপচাপ খেয়ে আবার গিয়ে ঘুমিয়ে পড়লো। কি অধরা, কিছু বলছিস না কেন? তোমার রুমের আলমারি ভালো করে চেক করো, তাহলে তো বুঝতে পারবে। এখন আমার বিরক্ত করো না তো, খেতে দাও। আগামীকাল পহেলা বৈশাখ। পুরো ভার্সিটি সেজে উঠেছে বাহারি সাজে। অধরা 3 তলার ওপর থেকে সব দেখছে। অনেক শিক্ষার্থী হাতে হাত মিলিয়ে কাজ করছে। হঠাৎ চোখ পড়ল ইভানের দিকে। পার্কিং সাইটে গাড়ি পার্ক করে বেরিয়ে আসছে ইভান। একটু পরে ইভানের ক্লাস টাইম। অন্য টিচাররা আজকে ক্লাস না নিলেও ইভান নিবে। অধরা নিজেই ভাবে এক্সাম হলে যে এত কিছু হলো, এগুলো নিয়ে ইভানের মধ্যে কোনো রিয়াকশন নেই। মনে হয় সে অধরাকে কখনো চিনি না, কখনো দেখেনি, প্রথমবার দেখলো ক্লাসে। অধরার আজকে ভালো লাগছে না ক্লাস করতে, তারপরও গেল। ইভান একের পর এক লেকচার দিয়ে চলেছে। হঠাৎ করে হাইয়ো, স্ট্যান্ড আপ। অধরা আশেপাশে তাকালো। ইভান কাকে বলল দাঁড়ানোর জন্য সেটাই বোঝার চেষ্টা করছে। পুনরায় ইভান বলে উঠল, এদিক ওদিক কি দেখছ? তোমাকে বলেছে কথাটা। অধরা একটু অবাক হলো, আবার খানিকটা ভয়ও পেল। আস্তে আস্তে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। জি স্যার। এতক্ষণ যে টপিক নিয়ে আলোচনা করলাম সেটা বুঝিয়ে বলো। এখান থেকে তুমি কি বুঝতে পারলে, কুইকলি বলো। অধরা ধীরে গলায় সম্পূর্ণ টপিক বলে যাচ্ছে। পুরো ক্লাস নিস্তব্ধ। ইভানও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অধরার দিকে। কথা বলার মাঝখানে অধরার গলা কেঁপে উঠছে। একটাই ভয় ওর মনে, কোনো ভুল করার কারণে যদি ইভান শাস্তি দেয়। কিন্তু এমন কিছুই হলো না। অধরার সম্পূর্ণ টপিক বলার পরেই পুরো ক্লাস জোরে করতালি শোনা গেল। ইভান কিছু বলতে যাবে তখনই বেল বাজলো। আর কি করার, শুধুমাত্র একটা থ্যাঙ্কস বলে ক্লাস থেকে ইভান বেরিয়ে গেল। এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল অধরা। হ্যালো অধরা। হ্যাঁ বল। রেডি হয়ে গেছিস? না, তুই বাসা থেকে বের হতো, তারপর আমি রেডি হব। আমি বাসার নিচে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে তুই আয়, আমি এক্ষুনি বের হয়ে নিচ্ছি। অধরা গুনগুন করে গান গাইতে গাইতে ফ্রেশ হয়ে এলো। ব্লাউজ পেটিকোট পরে বসে আছে, কিন্তু মেহরিমা বেগম আসছেন না। আম্মু তাড়াতাড়ি আসো তো, বুঝতে পারছো না কেন আমার দেরি হয়ে যাচ্ছে? এই তো এসে গেছি। অতঃপর মায়ের দক্ষ হাতের সাহায্যে শাড়িটা পরে নিল অধরা। মেহরিমা বেগম অধরার কপালে চুমু খেলেন। অনেক সুন্দর লাগছে আমার মেয়েটাকে, আমার একমাত্র রাজকন্যা। সব সময় পড়ালেখা না করে একটু সাজুগুজু তো করতে পারিস। আম্মু বাকিটা আমি একাই করতে পারবো, তুমি যাও। কাজ শেষ তাই চলে যেতে বলছিস? হ্যাঁ বলছি, কারণ এখন যদি তুমি এখানে থাকো তাহলে এটা ওটা বলতেই থাকবে। তাই যাও, আমি রেডি হয়ে তোমার কাছে আসবো। আম্মু একটু নুডলস বানিয়ে দেবে, প্রোগ্রাম কখন শেষ হবে জানি না তো। এর মধ্যে যদি ক্ষুধা পায় তাহলে একটু কি করবো বলো তো? এইটা নিয়ে তোকে ভাবতে হবে না। রহিমা সবজি কাটছে নুডলসের জন্য, তুই রেডি হ, আমি বানিয়ে আনছি। ঠোঁটে হালকা নোট জ্যাম কালার লিপস্টিক, সেদিন মার্কেট থেকে কিনে আনা জুয়েলারি, সাথে করে কোমর পর্যন্ত ঘন কালো চুলগুলো পিঠের উপর বিছিয়ে দিল। মাথার বাম পাশে গুজে দিল সাদা 2টা ফুল। পিঠের উপর বিছিয়ে দেওয়া চুলগুলো জুড়ে দিল সদ্য কিনে আনা জুঁই ফুলের গাজরা। যখনই অধরার মনে পড়ল তার পা এখনও রাঙ্গানো হয়নি, চটজলদি আলতা বক্স আর তুলে নিয়ে মেঝেতে বসে পড়ল। খানিক পরেই পুরো পা লাল আভায় পরিপূর্ণ হয়ে গেল। আলতার সাথে নূপুর পরের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। ড্রেসিং টেবিলের উপরে রাখা লাল সাদা কাচের চুড়িগুলো এক এক করে পড়তে শুরু করলো অধরা। এর মধ্যে রুমে প্রবেশ করলেন তোফায়েল হোসেন। পেছনে মেহরিমা বেগম আসছেন মেয়ের জন্য নুডলস নিয়ে। পাপা কেমন লাগছে আমায়? তোফায়েল হোসেন অধরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আমি আর কি বলবো, পেছনে যে দাঁড়িয়ে আছে সেদিকে তো বাপ বেটির খেয়ালই নেই। অধরা এদিকে আয়, ঈশানী কিন্তু চলে আসবে, তাড়াতাড়ি খা। হাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি। মেহরিমা অধরাকে খাইয়ে দিচ্ছেন। আমাকেও একটু খাইয়ে দাও মেহরিমা। মেয়ের সাথে বাপ না খেলে কি ভালো দেখায় বলো?
হ্যাঁ আম্মু, তুমি পাপাকেও খাইয়ে দাও। মেয়ের হয় না বয়স কম, তাই বুদ্ধিও কম, তাই বলে তোমারও এমন হতে হবে? কেয়ার করার মেহরিমা বেগম বাবা মেয়েকে খাইয়ে দিতে লাগলেন। খেতে খেতে তোফায়েল হোসেন বললেন, আমার মেয়েকে একদম শ্যাম্পুরি লাগছে। এই কথা শুনে অধরা আয়নার দিকে তাকালো। পাপার কথাই সত্যিই মেনে নিল। অনুষ্ঠান শুরু হয়েছে প্রায় আধা ঘন্টা আগে। অধরা এবং ঈশানী সাথে অন্যান্য ক্লাসের কিছু স্টুডেন্টকে ডেকে নেওয়া হয়েছে নিউ টিচার মিস্টার এভান রেজা চৌধুরীকে স্বাগত জানানোর জন্য। প্রথমে অনার্স লাস্ট ইয়ারের এক ছাত্রী ইভানকে ফুল দিয়ে স্বাগত জানালো। এক এক করে সব শিক্ষার্থী ইভানকে স্বাগত জানিয়ে চলে গেল। ঈশানও চলে গেছে। এবার পালা অধরার। এলোমেলো পাই এগিয়ে গেল ইভানের দিকে, মাথা নিচু করে বলল, প্রথমেই জানাই শুভেচ্ছা নববর্ষের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনাকে স্বাগতম স্যার। আপনার কাছে ইংরেজি বিভাগের সব শিক্ষার্থী প্রত্যাশা প্রার্থী। আশা করছি আপনার দেওয়া শিক্ষায় আমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। দয়া করে আপনি যদি ফুলের তোড়াটা গ্রহণ করেন, আমাকে ধন্য করুন। পুরো মাঠ জোরে করতালির আওয়াজ। অধরাকে যেমন করে বলা হয়েছিল তার থেকেও অধরা ভালো করে বলেছে। অনেক ফটোগ্রাফার ছবি তুলছে, পাশাপাশি ভিডিও করছে। ইভান কিছু না বলে অধরার হাত থেকে ফুলের তোড়া গ্রহণ করলো। এরপর একজন বলল, ইভান স্যার, শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ইভান এগিয়ে গেল মাইক্রোফোনের দিকে, তারপর নিজের হাতে তুলে নিল মাইক্রোফোনটি। অতঃপর বলতে শুরু করলো, আজকে বাংলা বছরের প্রথম দিন। সবাইকে পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ। আমি ইভান রেজা চৌধুরী, সদ্য আপনাদের ইউনিভার্সিটির নির্বাচিত ইংরেজি বিভাগের অধ্যাপক। আশা করছি আপনারা আমার সম্মানের অবমাননা করবেন না, আর আমিও চেষ্টা করব সব শিক্ষার্থী যাতে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। আমার কথা বলে সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে ধন্যবাদ জানাই অধ্যক্ষ মহোদয়কে। এত সুন্দর এবং মনোরম একটা অনুষ্ঠান করার জন্য পুরো ভার্সিটিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। অতবার বলতে শুরু করলো। স্টেজ থেকে নেমে এলো ইভান। শিক্ষকরা প্রথম সারিতে বসেছেন। ওইখানেই একটা আসন ইভানের জন্য। ইভান নিজ আসনে এসে বসলো। অধরা আর ঈশানী বসে আছে শিক্ষকদের ঠিক পেছনের সারিতে। এখান থেকে ইভানকে স্পষ্ট দেখা যাচ্ছে। অধরা দেখ না। কি দেখবো? সামনে দেখ, ইভান স্যারকে দেখা যাচ্ছে। যা হ্যান্ডসাম লাগছে না, লাল পাঞ্জাবির সাথে সাদা পায়জামা, হাতে ব্র্যান্ডের ঘড়ি, আবার দেখ পাঞ্জাবির দুটা বোতাম খোলা, সেখানে সানগ্লাস রাখা। একবার তাকিয়ে দেখ, কি জোশ লাগছে স্যারকে। ঈশানীর কথা শুনে অধরার অবাঞ্ছিত চোখ জোড়া ছুটে গেল ইভানের দিকে। অধরা মনে মনে ভাবছে, আসলেই তো স্যারকে অনেক সুন্দর লাগছে, পুরো একজন বাঙালিয়ানা পুরুষ। প্রথমে সব শিক্ষক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কথা বলেন। তারপর শুরু হলো শিক্ষার্থীদের নাচ। এক এক করে নাচ এবং আবৃত্তি করা শেষ হলো। গান চলছে এখন। হঠাৎ ডাক পড়লো, এবার একটা মনোরম গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রিদিতা হোসেন অধরাকে। অধরা, তুমি স্টেজে উঠে এসো। অধরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। পাশ থেকে সবাই তাকিয়ে আছে। ইভান এই পর্যন্ত ভালো করে তাকানি অধরার দিকে, কিন্তু অসাবধানতা বশত এখন চোখ পড়ে গেল অধরার দিকে। ইভান খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলেছে অধরাকে। লাল সাদা পাড়ের শাড়ি, হাতে ম্যাচিং লাল সাদা কাচের চড়ি, কপালে কালো টিপ, টানা টানা আঁখিতে কাজল, কানে দেওয়া ঝুমকো, চরণ দুখানা আলতা দিয়ে রাঙ্গানো। অধরা এতক্ষণে স্টেজে চলে গেছে, কিন্তু ইভানের এসবের দিকে খেয়াল নেই। ও তাকিয়ে আছে শ্যামবতী এক কন্যার দিকে। মাইকের সাউন্ডে ধ্যান ফিরল ইভানের। আমি রিদিতা হোসেন অধরা, এই বিশ্ববিদ্যালয়ের একজন ক্ষুদ্র শিক্ষার্থী। আমি এখন যে গানটা আপনাদের মাঝে পরিবেশন করতে চলেছি সেই গানের স্রষ্টা আব্দুল করিম। গানের মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে সেগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। গান গাওয়ার আগে একটু আব্দুল করিমের পরিচয় দিয়ে নিই। প্রায় ১৫০০ গানের স্রষ্টা আব্দুল করিম ১৯১৬ সালে সিলেটের সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাষ্ট্রীয় সম্মাননায় ২১ পদক সহ অসংখ্য পদকে ভূষিত হয়েছেন। তার গান বাংলাদেশের লোকসঙ্গীতের আঙিনায় ছড়িয়ে পৌঁছে গেছে দেশের বাইরেও। অতঃপর অধরের গান পরিবেশনে মনোনিবেশ করল।
গান শেষ হওয়ার সাথে সাথেই অসংখ্য হাতের করতালিতে মুখরিত হলো অধরার হৃদয়। ইভান তাকিয়ে আছে মুগ্ধ দৃষ্টিতে। এত সুন্দর গানের কণ্ঠ, তখনই শোনা গেল। কি ভাবছেন? গানের পর্ব শেষ হওয়ার সাথে সাথেই অনুষ্ঠানের সমাপ্তি? যদি আপনারা এটা কদাচিৎ ভেবে থাকেন তাহলে শুনুন, অনুষ্ঠান শেষ হতে এখনো অনেক সময় বাকি। অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই ক্যান্টিনে চলে যাবেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য পান্তা ভাত সাথে ইলিশ মাছের ভাজির সাথে হরেক রকমের ভাজি এবং ভর্তার আয়োজন করা হয়েছে। আমাদের ভার্সিটিতে যখনই কোনো অনুষ্ঠান হয় তখনই আমরা দেখতে পাই সবচেয়ে মেধাবী শিক্ষার্থীকে সেটা প্রকাশ করা হয়। এবার তার ব্যতিক্রম হয়নি। আমি বাংলা বিভাগের অধ্যাপক জনাব আতাউর রহমানকে অনুরোধ করছি এই ঘোষণাটি করার জন্য। আমি আতাউর রহমান স্যারকে স্টেজে উঠে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং তারই সাথে সেরা মেধাবী শিক্ষার্থীর হাতে তার নিজের মেধা দিয়ে অর্জিত পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমাদের ইউনিভার্সিটির নতুন অধ্যাপক ইভান রেজা চৌধুরীকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। অধরা ঘেমে একাকার, ওর হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত চলছে। মনে এক অজানা ভয়, কে হবে মেধাবী শিক্ষার্থী। ঈশানী এই বিষয়ের কোনো চিন্তা নেই, কিন্তু বান্ধবীর চিন্তা দেখে ওর মনও চিন্তা চিহ্ন কেটে যাচ্ছে বারংবার। অধরাকে বারবার বলছে এসব নিয়ে চিন্তা না করতে। নিজের একমাত্র বান্ধবীকে জড়িয়ে ধরে বসেছে, কারণ অধরা কাঁপছে। শুধু অধরা না, আরও টপার স্টুডেন্টদের মধ্যেও একই ভয়। যথাসময়ে আতাউর রহমান সেরা মেধাবী শিক্ষার্থীর নাম ঘোষণা করলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এইবারে মেধাবী শিক্ষার্থী হচ্ছে। সব শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলছি, একটু ভাবো তো কে হতে পারে। কি বুঝতে পারছো কে? এবারের সর্বশ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী। ঠিক আছে, আর বিলম্ব করব না। আমাদের এইবারের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী হচ্ছে অনার্স প্রথম বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী হৃদিতা হাসান অধরা। অধরা নিজেকে সামলাতে পারেনি, ঈশানীকে জড়িয়ে ধরা অবস্থায় কান্না করে চলেছে। তখনই মাইকে পুনরায় শোনা গেল, হৃদিতা হোসেন অধরাকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ঈশানী নিজের শাড়ির আঁচল দিয়ে অধরার মুখ মুছে দিয়েছে, পানি খাইয়ে স্বাভাবিক করার চেষ্টা করে চলেছে। ইভান এই অনুষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষার্থীর জন্য গোল্ডের একটা চেন উপহার হিসাবে রেখেছিল, কিন্তু একবারের জন্য ভাবিনি এই শ্যামবতী হবে ইউনিভার্সিটির ফার্স্ট গার্ল। নিজের অজান্তেই মনের অন্তরালে প্রশান্তির হাওয়া বইছে ইভানের। অধর একটু স্বাভাবিক হলো, অতঃপর এগিয়ে গেল স্টেজের দিকে। অসংখ্য ফটোগ্রাফার ছবি তুলছে, সাথে আছে বিভিন্ন নিউজ চ্যানেলের লোকজন। অধরা মাথা নিচু করে ইভানের সামনে দাঁড়িয়ে আছে। ইভান অধরাকে শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থীর মেডেল পরিয়ে দিল। ইভানের সামান্যতম স্পর্শে অধরা কেঁপে উঠল, সাথে হাতে তুলে দিল সার্টিফিকেট। সাথে সাথে সব ফটোগ্রাফার এই দৃশ্য অসংখ্য ক্যামেরায় বন্দি করল। আমি অধ্যক্ষ মহোদয়কে স্টেজে এসে মেধাবী শিক্ষার্থী অধরাকে অধ্যাপক ইভান রেজা চৌধুরীর থেকে দেওয়া গোল্ডের চেন হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। অধ্যক্ষ মহোদয় স্টেজে গেলেন ঠিকই, কিন্তু ওনার মুখ থেকে শোনা গেল অন্য কথা। উপহারটা যেহেতু ইভান দিচ্ছে, তাই আমি ইভাকে অনুরোধ করব, ইভান তুমি নিজেই অধরার হাতে উপহারটা তুলে দাও, আমি পাশে আছি। ইভান প্রথমে নাকচ করলো, পরবর্তীতে মেনে নিল প্রিন্সিপালের কথা। নিজ হস্তে নিজের উপহার অধরার হাতে সমর্পণ করলো। সবাই খাচ্ছে, টিচারদের জন্য বিশেষভাবে টেবিল সাজানো হয়েছে। অধরা ওয়াশরুমে গেছে, যাওয়ার আগে ঈশানীকে বলে গেছে ও যেন খেয়ে নেয়। ঈশানীরও খিদে পেয়েছিল, তাই অধরার বলার পরপরই খেতে বসে গেছে। কিছুক্ষণ পর এসব টিচাররাও এসে খেতে বসেছেন। তখনই অধরা এলো ওয়াশরুম থেকে। কিরে, তুই খেতে বসে গেছিস? তুই তো বললি আমি যেন খেয়ে নি। হ্যাঁ বলেছিলাম, তাই বলে আমার জন্য একটা চেয়ারও রাখবি না? এখন কি খাবো? আমি কিভাবে খাবো? দাঁড়া, আমি খেয়ে নি, তারপর তুই এখানে বসবি। আশেপাশে তো জায়গা নেই, তাই তোকে ওয়েট করা লাগবে।
শিক্ষকদের টেবিলের পাশে টেবিলে বসেছে ঈশানী, তাই এতক্ষণ যে অধরা ঈশানী কথা বলছিল তা মোটামুটি সব টিচারদের কানেও পৌঁছেছে। ইভানও শুনেছে সব কিছু, কিন্তু শিনু এক প্রকার না শোনার ভান করে থাকলো। ইভানও শুনেছে সব কিছু, কিন্তু শুনো এক প্রকার না শোনার ভান করে থাকলো। তখনই প্রিন্সিপাল অধরাকে ডেকে পাঠালেন। অধরা আপু, তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকছেন। আমাকে? কিন্তু কেন? সেটা তো আমি জানি না। স্যার পাশের টেবিলে আছেন, বললেন তোমাকে ওইখানে একবার যেতে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। স্যার ডেকেছেন আমায়? হ্যাঁ, শুনতে পেয়েছি। তোমাকে রেখে তোমার বান্ধবী খেয়ে নিচ্ছে, বসার মতো জায়গা নেই, তাতে সমস্যা কোথায়? আজকের দ্য গ্রেটফুল ছাত্রী আমাদের সাথে বসে খাবে। ইভান এই কথা শুনে পুরো আশ্চর্য হয়ে গেছে। ইভানের পাশে চেয়ার খালি আছে, ওইখানে বসে পড়ো। না না স্যার, আপনারা খান, আমি পরে খেয়ে নিব। আপনাদের মাঝে বসে খাওয়ার মতো স্পর্ধা আমার নেই স্যার, প্লিজ আপনারা খান। তোমাকে বসতে বলেছি অধরা, এটা শিক্ষক হিসেবে আমার আদেশ। একজন শিক্ষকের আদেশ পালন করা আদর্শ শিক্ষার্থীর কর্তব্য। প্রিন্সিপালের কথার সাথে ইভানও তাল মেলালো। হ্যাঁ, রীতিতা স্যার যখন বলেছেন তখন আর মানা করলাম। ইভানের কথা শুনে অধরা আশ্চর্যের চূড়ান্ত সীমায়, সাথে পুরো শিক্ষক মহলও অবাক। সবাই অধরাকে অধরা বলেই ডাকে, কিন্তু ইভান রীতিতা বলে ডেকেছে। আমার দিকে সবাই এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? তবে আমি কি কিছু ভুল বললাম? তখন একজন অধ্যাপক বলেন, না, ভুল বলবে কেন? আমরা সবাই ওরে অধরাই বলে ডাকি, কিন্তু তুমি প্রথম হৃদিতা বলে ডাকছো, তাই সবাই একটু আশ্চর্য হয়ে গিয়েছে। অবশেষে শিক্ষকদের কথা রাখলো অধরা। আস্তে আস্তে গিয়ে ইভানের পাশের চেয়ারে বসলো। যথাসম্ভব অধরার প্লেটে খাবার সার্ভ করা হলো, কিন্তু অধরা ঠিকমতো খেতে পারছে না। এইভাবে এত বড় বড় লোকেদের পাশে বসে খেতেও অস্বস্তি ফিল করছে, তারপর খেয়ে যাচ্ছে। ইভান একবার আর চোখে তাকালো অধরার দিকে। ঈশানী প্রায় 10 মিনিট থেকে ওয়েট করছে অধরার জন্য। অবশেষে দেখা পাওয়া গেল অধরার। কি মামা, ইভান স্যারের পাশে বসে থাকতে বুঝি একটু বেশি ইচ্ছে করছিল যে এতক্ষণ লেগে গেল আসতে? কুচিয়ে কুচিয়ে কথা বলবি না ঈশানী। তুই নিজে যখন আমার জন্য একটা চেয়ার রাখতে পারলি না, সেখানে স্যাররা একটু ভালোবেসে ওনাদের পাশে বসে খেতে বলেছে, তাতেও তোর হিংসে হচ্ছে। হয়েছে, আর ঢং করতে হইব না। আসল কথা কেউই বলতে চায় না, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, বুঝলি তো? কি কথা? ইভান স্যার তোকে হৃদিতা বলে ডাকলো কেন? এটা আমাকেও ভাবাচ্ছে। তার সাথে আরো একটা বিষয় বুঝতে পারছি না। আর কোন বিষয়? ইভান স্যারকে দেখে মনে হয় স্যার বয়স 23-24, তাহলে উনি বিসিএস ক্যাডার কিভাবে হলেন? এত কম বয়সে কিভাবে ওনার স্টাডি কমপ্লিট হলো? আমি ভাবি এটা নিয়ে নিশ্চয়ই কোনো রহস্য আছে, যেটা আমরা কেউই জানি না। বাদ দে তো, স্যারকে নিয়ে এত ভেবে কি হবে? এবার চল বাসায় যাওয়া যাক। পাপা আর আম্মু অনেক খুশি হবে যখন শুনবে প্রতি বছরের মতো এই বছরেও শ্রেষ্ঠ শিক্ষার্থী তাদের মেয়ে। আমিও অনেক খুশি বেস্টি। দোয়া করি তুই আরো এগিয়ে যা, তবে আমাকে পাশে রাখিস সব সময়। লাভ ইউ ঈশানী। আমিও চাই তুই সবসময় আমার পাশে থাক। ওই যে একটা রিক্সা আসছে, চল যাই। মা, তোমরা কেন বিষয়টা বুঝতে পারছো না? আমরা কি বুঝতে পারছি না? তোকে বোঝাতে বোঝাতে আমরা সবাই ব্যর্থ। দেখো মা, আমি চাইছি না এই মুহূর্তে বিয়ে করতে। বিয়ে করতে তোর সমস্যা কোথায় ইভান? আমাদের কি ইচ্ছে হয় না ছেলের বউ দেখতে, তাকে নিয়ে একসাথে বসে গল্প করতে? মা, বিয়ে করার মতো এখনো সঠিক সময় হয়নি। যখন হবে তখন আমি নিজে করে নেব। আর কবে বিয়ে করবি? দেখতে দেখতে তোর বয়স 30 বছর হয়ে গেল। 4টা বছর হয়ে গেছে বলেই যাচ্ছি বিয়ে কর বিয়ে কর, কিন্তু কে শুনে কার কথা? ভালো কথা, বাংলাদেশি মেয়ে বিয়ে করবি না, কিন্তু আমি আর তোর আব্বু কি বলিনি বিদেশ থেকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করতে? মা, বিয়ে করতে হলে অনেক কিছু ভাবতে হয়, বলার সাথে সাথে বিয়ে করা যায় না। তাছাড়া আমার মতো মেয়ে কোথায় পাবো? ধরো আমি বিয়ে করলাম, তারপর সেই মেয়েটাকে স্ত্রীর মর্যাদা রাখতে পারলাম না, তখন কি হবে? সেটাও আমরা দেখে নিব। শুধু এটুকু বলবো, নিজের রাগকে কন্ট্রোল রাখো, তাহলেই হবে।
তোমার ছোট বোন তোমাকে ভয় পায়, কাছে আসে না, তোমাকে দেখলে ভয়ে ভয়ে থাকি। তোমার আব্বুও তোমার সাথে কথা বলতে হলে ভাবে কখন কি বলে দিবে, কিন্তু আমি তো মা, তোমার চিৎকার করে কথা বলা, হুটহাট রেগে যাওয়া সব কিছু দেখার পরেও তোমার কাছে আসি। ঠিক আছে, আমি নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করব, কিন্তু তোমরা বিয়ের বিষয়টা ছেড়ে দাও। আপাতত খেতে আয়, পরে সব কথা হচ্ছে। তো কি ভাবলে ইভান? ইভান বুঝতে পারছে না কি নিয়ে ভাবার কথা বলছে নাহিদ তালুকদার। কোন বিষয় আব্বু? কেন তোমার মা বলেনি আমরা যে একজন পাত্রী পছন্দ করেছি? পাত্রী পছন্দ করেছে এর মানেটা কি? ভাইয়া, এর মানেটা হচ্ছে আপু একজন মেয়েকে খুব পছন্দ করেছে। ভাবির বাবা পুলিশ অফিসার, সেখান থেকে পরিচয় হয়েছে আব্বুর সাথে। এক সময় আব্বু জানতে পারে ওনার একজন মেয়ে আছে, লক্ষ্মীমন্ত। তাই মা আর আব্বু ঠিক করেছে ভাবির সাথেই তোমার বিয়ে দিবে। একদম চুপ এসা, যতদিন যাচ্ছে ততই তুই বেড়ে যাচ্ছিস। যাকে তাকে ভাবি বলে পারমিশন তোকে কে দিয়েছে? আর আমি এতবার না বলার পরেও তোমরা বিয়ের জন্য মেয়ে দেখছো? হ্যাঁ ইভান, তোর আব্বুর মেয়ে দেখেছে জানিস। মেয়েটা ফর্সা সুন্দরী না, তবে মায়াবতী। কি সুন্দর মিষ্টি চেহারা, চুলগুলো হাঁটু পর্যন্ত, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। আর সবচেয়ে বড় বিষয় কি জানিস? কে? তুই যে সারাদিন গাদা গাদা বই, ল্যাপটপ, পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকিস, মেয়েটাও ঠিক সেই রকম। তোর আব্বু তো ওর বাবার মোবাইল ওয়ালপেপারে ওর ছবি দেখেছিল, তারপর জিজ্ঞেস করলো মেয়েটাকে, তখন বিয়েই বলে ওনার মেয়ে। কিন্তু উনি ওনার মেয়ের বিয়ে দিতে নারাজ, অনেক কষ্টে রাজি করিয়েছে। সুলতানা শিরিন রিমার বর্ণনা শুনে ইভান থমকে গেছে। কিছুক্ষণের জন্য মনে করেছে এটা অধরা, পরক্ষণেই মনে হলো এত ব্রিলিয়ান্ট একটা মেয়ের বিয়ে এত তাড়াতাড়ি হবে না। তাছাড়াও অধরার বয়স অনেক কম। মুখের হাসি মিলিয়ে গেল ইভানের। অদ্ভুত একটা ঘোরের মধ্যে চলে গেছে ইভান। এদিকে রিমা ডেকে চলেছেন ইভানকে। ইভান, তুই ভাবছিস এই ইভান? হ্যাঁ হ্যাঁ বলো। আগামীকাল আমরা পাত্রী দেখতে যাচ্ছি, সঠিক সময় রেডি থাকিস। মা, কিসের পাত্রে? বারবার কেন এই কথা বলছো? আমি তো বলেছি এখন বিয়ে করব না, তাহলে বারবার বিয়ের কথাগুলো আমাকে কেন ডিস্টার্ব করছো? ভাইয়া, বিয়েটা না করলে পরে কিন্তু তোমার পস্তাতে হবে। আমারও ভাবিকে খুব পছন্দ হয়েছে, প্লিজ তুমি রাজি হয়ে যাও, প্লিজ ভাইয়া। তোমরা সবাই পাগল হয়ে গেছো, মাথা ঠিক নেই তোমাদের। খাবার খেয়ে রেস্ট নাও, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। তাহলে তোর শেষ কথা হচ্ছে তুই বিয়ে করবি না? হ্যাঁ, এটা আমার শেষ কথা বলে ইভান উপরে যাওয়ার জন্য হাঁটতে লাগলো। তাহলে আমারও শেষ কথা শুনে রাখ ইভান, হয়তো তুই এই বিয়ে করবি, নয়তো আমার মরা মুখ দেখবি, বাকিটা তোর ইচ্ছে। ইভান পুনরায় ওর মায়ের কাছে এলো। এসব তুমি কি বলছো মা? যা বলেছি একদম ঠিক বলেছি। হ্যাঁ পারলাম, মেয়েটাকে আমার ঘরে লক্ষ্মী করে আনতে চাই, আর যদি আনতে না পারি তাহলে বেঁচে থেকে লাভ কি? যে সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরলাম, সকল বাধা বিপত্তি ছিন্ন করে পৃথিবীতে আনলাম, নিজের জীবনের সব কিছু দিয়ে সন্তানকে বড় করলাম, সেই সন্তান যদি আমাকে মূল্যই না দেয় তাহলে এই জীবন রেখে কি হবে? তার চেয়ে মরে যায় ভালো। ইভান রিমাকে জড়িয়ে ধরল।